কী সব ঘটে গেল বুঝে উঠতে পারে না কবরী। কেবলই তার মনে হতে লাগলো, এ কি স্বপ্ন? কে এই যুবক? উত্তরে হাওয়া বেশ কদিন ধরেই জোরালো হয়েছে। শীত যেন দিন দিন জাঁকিয়ে পড়ছে। সবে তো নভেম্বর শুরু। এরই মধ্যে শীতের এমন আগমনে কপালে ভাঁজ পড়েছে চা শ্রমিকদের। আসলে শীতে চা গাছে কচি পাতা আসে না, ফলে চা পাতা সংগ্রহের সময় বন্ধ থাকে। ছোট ছোট চা বাগানের মালিকেরা এই সময় বাগান টাগান এক প্রকার ফেলে রেখেই চলে যায়। দুর্দশা ঘনিয়ে আসে বন্ধ হয়ে যাওয়া চা বাগানের শ্রমিকদের কপালে। লীলাদের ক্ষেত্রেও তাই হয়েছে। বস্তির মরদরা অবশ্য এই সময়ে নানা কাজ করে। বেশিরভাগ পুরুষই সমিলে পাহাড়ের নানা হোটেলে কিংবা পর্যটকদের মোট বওয়ার কাজ করে। বাবলুর মতো আবার কিছু জোয়ান মরদ হাঁড়িয়ার নেশায় বুঁদ হয়ে দিন কাটায়। ভাবটা তাদের এমনই যে সংসার চালানোর দায় এদের নয়, বাড়ির বহু বেটিদের। আসলে আদিবাসী সমাজের মেয়েকেন্দ্রিক উপার্জন প্রথা যুগের সাথে সাথে খানিকটা পরিবর্তিত হয়েছে বটে, কিন্তু সম্পূর্ণ বিলোপ হয়নি। নিজেদের সংসার সচ্ছল রাখতে এখন পুরুষ নারী নির্বিশেষে সকলেই কাজ করে। তবে এই সমাজে কিছু পুরুষের অলসতা বোধ হয় এখনও কাটেনি। তাদের বাহানা, পুরুষ কেন উপার্জন করবে? এটা নাকি তাদের সমাজের রীতি নয়। এই সমস্ত সংসারের দৈন্যতা যেমন বেড়েছে, তেমনি মেয়েদের ভোগান্তিরও শেষ নেই। তবুও সর্বংসহা আদিবাসী মেয়েরা দুঃখকে যেন তাদের দৈনন্দিন বরণডালায় সাজিয়ে নতুন করে কর্মযোগে নিজেদের আহুতি দিতে তৈরি হয়। ক্লান্তি তাদের বশ করতে পারে না। নিষ্কর্মা হারিয়ার মতো স্বামীর উপর তাদের যেন কোনো অভিযোগ নেই। যদিও লীলা আদিবাসী নয়, কিন্তু আদিবাসী কলোনিতে থাকতে থাকতে সে এখন ভুলেই গেছে তার বাবা গোডরিক গ্রুপের চা প্রসেসিং কারখানায় নামজাদা সিনিয়র সুপারভাইজার। মধ্যবিত্তের বাঙালিয়ানা ঠাট বাট সে ভুলতে ভুলতে এখন ভুলেই গেছে। তার সেই আহ্লাদের জায়গাটা বাবলু যেন ভেঙে গুড়িয়ে দিয়েছে। সে পারত বাবলুকে ত্যাগ করে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে, কিন্তু সে তা করেনি। আসলে নিজের উপর এক নিদারুণ অভিমানে সে পুড়ে পুড়ে নিঃশেষ হতে চায়। অথচ সে কথা মুখ ফুটে কাউকে লীলা বলে না। মেয়েকে ডাক্তার দেখিয়ে সে যখন বাড়ি পৌঁছায়, সূর্য তখন মধ্য গগনে। বাবলু লীলাকে ঘরে ঢুকতে দেখে বলে, তুই কি লাট সাহেবের বিবি আছিস নাকি? লীলা বাবলুর কথায় কোনো জবাব দেয় না। মেয়েকে নিয়ে সে ঘরে ঢুকে যায়। বাবলু চিৎকার করে বলে, রেন্ডির দিমাগ দেখো। কথাটা কানে যেতেই লীলার মাথাটার মধ্যে কেমন যেন ঝিমঝিম করে উঠল। সে মেয়েটাকে খাটে রেখে বারান্দায় বেরিয়ে এলো। কি বললি? খেপে গেল বাবলু। কেন, তু বহেরা আছিস শালি? খানা কোন দেগি? তুহার মা? তেড়ে গেল লীলা। তোর মুরদ নেই? জানা নিজের খাবার নিজে জোগাড় করবে। তোর শরম করে না বইয়ের রোজগারে খেতে? হারামি কাহাকা। উড়িস শালি, হাম কাম করবে আর তুই গতর ফুলে দিয়ে মরদ ঢুকবি? লাই রে, এ হবে রাই। গর্জন করে ওঠে বাবলু মুন্ডা। লীলাও খেপে যায়। না, মিটছে না। কা বলি শালি, ইতনা বড়া বলি? চল, এক্ষণেই তুহার সাইদ মিটাইবেক। বলেই বাবলু লীলার হাত চেপে ধরে। লীলা ঝটকা মেরে তার হাত ছাড়িয়ে দিয়ে বলে ওঠে, খবরদার, আমাকে ছুলে তোকে খুন করবো হারামি। মাতাল বাবলুর মাথায় যেন খুন চেপে যায়। রাঙা চোখে তার আগুন জ্বলতে থাকে। সে লীলার চুলের মুঠি ধরে বলে, তুই কি আজ এমন করব মহল্লার মুখ দেখাইতে লারবি শালি? লীলার মাথায় আগুন জ্বলে ওঠে। সে বাবলুর গলা দু হাতে চেপে ধরে। মদ্যপ বাবলুর শ্বাস বন্ধ হয়ে আসে। শরীর যেন তার অবশ হয়ে আসছে। লীলার চুলের মুঠি ধরে থাকা হাতটি তার শিথিল হয়ে এলো। লীলা তাকে ছেড়ে দিতেই সে মাটিতে বসে হাঁপাতে থাকে। বস্তির প্রায় সবাই ছুটে এসেছিল। নিজেদের চোখকেও যেন তাদের বিশ্বাস হচ্ছিল না। এখানে এরকম গোলমাল হামেশাই হয়ে থাকে। এসব বস্তিতে নতুন কিছু নয়, কিন্তু তারা কিছুতেই যেন বিশ্বাস করতে পারছিল না যে লীলা এরকম কিছু ঘটাতে পারে। আসলে এরকম গোলমাল হলে লীলাই সকলকে বোঝাতো। বস্তির সকলে, বিশেষ করে মেয়েরা, তার কথা মান্য করত, কারণ লীলা
মার্জিত স্বভাব, রুচি, কথাবার্তা, স্পষ্ট বাংলা কথা বলা থেকে সবার মনে একটা ধারণা জন্মেছিল যে লীলা সাধারণ ঘরের কেউ নয়। বাবলু নিশ্চয় ফুসলিয়ে কোনো বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করে এখানে নিয়ে এসে ফেলেছে। স্কুল থেকে ফেরার পথে হই হট্টগোল শুনে করবীও এখানে এসে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে সব দেখছিল। এবার সে লীলার কাছে গিয়ে বলল, এসব কি হচ্ছে দিদি? এ কি তোমাকে মানায়? দেখো তো সবাই কি ভাবছে। যাও ঘরে যাও। করবীর কথা শুনে লীলা কেঁদে ওঠে। আমি যে আর পারছি না। করবী তার হাত দুটো ধরে বলে, পারতে তো হবেই। এদের ভুল ধারণা, কুসংস্কারগুলো ভেঙে দিতে হবে। তবে সেগুলো এভাবে নয় দিদি। বাবলু উঠে দাঁড়ালো। করবীকে লক্ষ্য করে সে বলে ওঠে, তুই আসলি দোষী বটে। ফোট শালি, ঈদ আসছে। লীলা যেন করবীর অপমান সইতে পারল না। সে বাবলুর দিকে এক পা এগিয়ে বলে ওঠে, দেখ এবার কিন্তু তোকে সত্যি সত্যিই গলা টিপে মেরে ফেলবো। তারপর যা হয় হবে আমার। চারিদিক থেকে কেমন যেন হাসির একটা চাপা গুঞ্জন উঠল। বাবলুর মাথায় খুন চাপলো। সে ছুটে গিয়ে ঘরের চালায় গোজা বড় হেঁসোখানা নিয়ে লীলার দিকে এগিয়ে গেল। শালি তোকে আইজ জবাই করবে। তোর কোনো বাপ আইজ ঠেকাইবে। ভয়ে করবীর হাত পা যেন ঠান্ডা হয়ে এলো। লীলা চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, মার আমাকে, আমি বেঁচে যাই। সত্যি সত্যি কাণ্ডজ্ঞান রহিত বাবলু লীলার একেবারে সামনে গিয়ে হেসে উঁচিয়ে ধরল। করবী চোখ বুজে কেমন যেন একটা চাপা আর্তনাদ করে উঠল। হঠাৎই গাড়ির দারুণ জোরে ব্রেক কষার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজে এক মুহূর্তে জায়গাটা যেন স্তব্ধ হলো। করবী চোখ খুলে দেখল একটা জিপ দাঁড়িয়ে ঠিক তার পাশে। চালকের গম্ভীর আওয়াজে গম গম করে উঠল চারিদিক। বাবলু? বাবলুর নেশা যেন মুহূর্তে কেটে গেল। সে অস্পষ্ট গলায় কেবল বলল, বড়াবাবু। তমাল বলল, চল সমিলে। বাবলু কেমন যেন অসহায় চোখে তাকিয়ে রইল তমালের মুখের দিকে। এবার তমালের ভারী গলায় ধমক খেয়ে নড়ে চড়ে উঠল সে। বাড়াবাড়ি সমিলে বলে এসেছি। আজ থেকে ওখানে কাজ করবি। ওঠ জিপে। বাবলু জিপের দিকে এগিয়ে গেল। হাতের হেসো ফেলে দিয়ে সে গাড়িতে গিয়ে বসলো। তমাল তামাশা দেখতে আসা সকলের দিকে একবার ভালো করে চোখ বুলিয়ে বলল, হরি, বিনয়, তোরা সবাই কাজের খোঁজ কর। ঘরে বসে বসে শুধু হাঁড়িয়া খাওয়া চলবে না। আজই কাজ জুটিয়ে তারপর বাড়ি ঢুকবি। বিনয় বলল, লেকিন বড়বাবু। পাশে পড়ে থাকা ধারালো হেসো পা দিয়ে তুলে হাতে নিল তমাল। তারপর তা ছুঁড়ে মারল। হেসোখানা একেবারে বিনয়ের পায়ের কাছে মাটিতে গেঁথে গেল। আর একটাও কথা বলবো না তমাল সোজা গিয়ে জিপে বসলো। তারপর মুহূর্তে অদৃশ্য হলো। হঠাৎই যে কি সব ঘটে গেল বুঝে উঠতে পারে না করবী। কেবল তার মনে হতে লাগলো, এ কি স্বপ্ন? কে এই যুবক?